কমিশনের যে সুপারিশ সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় আজকে শাহবাগে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। আমরা সেখানে অবস্থান করেছিলাম। সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা আস্তে আস্তে আমরা মিছিল নিয়ে আমরা and emulating Vietnam and bringing those success in Bangladesh যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এটা কি আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমরা ভিয়েতনামের সাফল্যটা যদি দেখি, দিস ইজ বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং মাইগ্রেশন। ফলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে কঠোর বার্তা দেওয়ার পরদিন নিজের নামে ফর্ম পূরণ করে নেতাকর্মীদের সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রমের সভাপতিত্ব করেন। থ্যাংক ইউ সালাম দিয়ে বলা যে আপনারাই সেই মানুষ, আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে, যার জন্য আজকে আমরা নেতা, যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ, যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি, যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় আজকে শাহবাগে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। আমরা সেখানে অবস্থান করেছিলাম। সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা আস্তে আস্তে আমরা মিছিল নিয়ে আমরা শান্তিপূর্ণভাবেই আমরা গিয়েছিলাম সচিবালয়ের দিকে যেতে গিয়ে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। আপনারা দেখেছেন অনেকেই সেখানে, আমি নিজেও আহত হয়েছি, আমাদের অনেক ভাই বোন আহত হয়েছে। আমরা আন্দোলনটা তো পুলিশের কাছে না, পুলিশ আসবে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আন্দোলনটা দাবিটা আমরা তুলব সরকারের কাছে। যেহেতু এই সরকার হচ্ছে হাজারো শহীদের বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, যেহেতু আমরা আর একটা বৈষম্যের বিপক্ষে কথা বলছি, বৈষম্য বিরোধী আন্দোলনটা করছি, সেইখানে সরকার আমাদের দাবি দেওয়া ন্যূনতম কথা তারা শোনার মতো প্রয়োজনীয়তা বোধ করেননি, এবং আমাদেরকে একটা পর্যায়ে পুলিশ তাড়াতে একেবারে ওখান থেকে বের করে দিয়েছেন। এইটা হচ্ছে আন্দোলনকে একেবারে ফ্যাসিবাদী কায়দায় নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। এইটা সংঘাতের ভাষা। আজকে তাদের ব্যবহার, আজকে তারা পুলিশ এবং আন্দোলন কর্মীদেরকে সংঘাতের মুখোমুখি করতে চেয়েছে। আমাদের এই ছাত্র সংগ্রামের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিজে কমিশন করেছেন, তার গঠিত কমিশন যে সুপারিশ করেছেন সেটা হচ্ছে ছেলেদের 35 এবং মেয়েদের 37। আমরা বিজয় মিছিল করার জন্য প্রস্তুত ছিলাম যেটা হতে যাচ্ছে, কিন্তু কোন অদৃশ্য ছায়ায় সেই প্রজ্ঞাপনটা 32-এ এসে পৌঁছেছে আমরা সেটা জানতাম না। আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং আমরা তারপর থেকে বিভিন্ন ধরনের সমাবেশ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখেছিলাম যে এই একটা নতুন সরকারকে আসলে বেশি বিরক্ত করাটা আমাদের ঠিক হবে না, বিকজ এটা আমাদেরই সরকার। আমরা করলাম কি, আমরা ছোট ছোট সমাবেশ করলাম, কিন্তু দেখলাম যে সরকার এটাকে দুর্বলতা ভাবতে শুরু করলো। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি সংস্কার কমিটি করলেন, আপনি সেটাকে মানলেন না, তাতে আরও যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছে বড় বড় রাজনৈতিক দল, সেই সংস্কার কমিটির উপরে কিভাবে আস্থা রাখবে? আমার প্রশ্ন হচ্ছে এই সরকারের প্রতি। আজকে আমাদের এই যে 35 এবং 37 যেটা সুপারিশ করা হয়েছে, এই আন্দোলনটা শুধু বয়স বৃদ্ধির আন্দোলন নয়। উপদেষ্টাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এটা হচ্ছে প্রশাসনিক সংস্কারের একটা আন্দোলনে পরিণত হয়েছে। আজকে দেখেন, আজকে এই যদি আমাদের এই দাবিটা মানা হয়, তখন কিন্তু প্রশাসনের একটা আমূল পরিবর্তন ঘটবে। এই দাবিটা আমার মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে বাস্তবায়ন করতে। এটা তো দীর্ঘ 12 বছরের আন্দোলন, এটা তো স্বৈরাচার সরকার থাকার সময়ের আন্দোলন, কিন্তু তখনও আমরা মেয়েরা হয়ে আন্দোলন করতে গিয়ে বারবার পুলিশের হামলার শিকার হয়েছিলাম, এবং শাহবাগের মধ্যে আমরা 24 ঘন্টা
থেকেছিলাম। তারপরে যখন কোঠার আন্দোলন হয়ে যায় তখন আমরা কোটার আন্দোলনের মধ্যে যুদ্ধ করি। যেমন আমি প্রতিদিন মনে করি আপনার রামপুরা থেকে কোটার জন্য শাহবাগে আন্দোলন করতে এসেছিলাম। আমরা ভেবেছিলাম এই সরকার আমাদের চাওয়াটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে, কিন্তু না, আবার আমাদের বারবার পুলিশের হামলায় নির্যাতন শিকার হইতে হইতেছে এবং আমাদের মানে বিভিন্ন বাধার সম্মুখীন হইতে হইতেছে। সরকার ক্ষমতায় যে দলই যাক সেই দল ছাড়া সবাই একমত থাকতেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই বলেন না কেন, কিন্তু আওয়ামী লীগের সময় আমাদের সাথে এই প্রতারণা করা হয়েছে। এখন হয়তোবা নতুন করে যে সরকার গঠন করা আছে সেই সরকার থেকে আমাদেরকে কমিশন দেওয়া হয়েছে। আপনারাও জানেন ইতিমধ্যে এই বিষয়টা। আমাদের কমিশনের সুপারিশ করা হয়েছে 35, মেয়েদের জন্য 37। তাহলে 35 এবং 37 যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সুপারিশ, তথ্য বিশ্লেষণ এবং সকল বিচার বিশ্লেষণের সমন্বয়ে সব কিছু বিবেচনা করেই ওনারা কিন্তু এই সুন্দর একটা সুপারিশ মানে প্রস্তাব আসছে। সেই সুপারিশটা যদি তারা নাই মানে তাহলে কেন বা কার জন্য, কাদের উদ্দেশ্যে 32 দেওয়া হলো? আমাদের কথা হচ্ছে এটা এখানে। আর আপনি যে সমন্বয়কদের কথা বলছেন, সমন্বয়করা সবসময় অসমন্বয়তার কাজই করে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো সমন্বয়কের কাজ করে যাচ্ছেন না। আমরা দীর্ঘ 12 বছর যাবত যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা 32-এর জন্য না, যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি 35-এর চেয়ে যদি একটা ডিজিট আমাদের কম থাকে আমরা মেনে নেব না। রাজপথে আমরা 12 বছর আন্দোলন করছি, প্রয়োজন মতো আর ভিয়েতনাম এন্ড ব্রিংিং দোজ সাকসেস ইন বাংলাদেশ যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এটা কি আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমরা ভিয়েতনামের সাফল্যটা যদি দেখি, দিস ইজ বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং মাইগ্রেশন। এটা চাইনিজ একটা ম্যানুফ্যাকচারিং যেটা মাইগ্রেট করেছে ভিয়েতনামে, এবং এই চাইনিজ উৎপাদকদের একটা বিক্রয় ইকোসিস্টেমও ছিল, উৎপাদন ইকোসিস্টেমও ছিল। এটা খুব ইজি ট্রান্সফরমেশন, বাট ইজি কথাটা আপেক্ষিক। এই কারণে বলছি যে ভিয়েতনাম সরকার প্রয়োজনীয় সংস্কার সমূহ এবং নিয়ামক সমূহকে সংগঠিত আকারে গ্রহণ করেছে, না হলে এটা হতো না। বিকজ অনেক ধরনেরই সম্ভাবনার কথা আমরা ছোটবেলা থেকেই অপার সম্ভাবনার কথা শুনতে শুনতে আমাদের কান পচে গিয়েছে, এবং তার কিয়দ অংশই আমরা অর্জন করতে পেরেছি। $5 বিলিয়ন রপ্তানি করতে গেলে আপনাকে 2030 সালের মধ্যে মিনিমাম $5 বিলিয়ন বিনিয়োগ করতে হবে, এবং ইন্ডাস্ট্রি যার আজকের 30,000 কোটি টাকার স্থানীয় শিল্পের উপরে নির্ভরশীল, তাদের উৎপাদন প্রক্রিয়া যেটা বলা হচ্ছে জনাব রশিদের যে প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, যে আমাদের নিয়ামকের মধ্যে একটা হচ্ছে যে আমাদের স্বল্প মূল্যের শ্রমব্যয়। আমার মনে হয় না আমাদের শ্রমব্যয় স্বল্প মূল্যের নয়, ইট ইজ অ্যান এক্সপেন্সিভ বিকজ দ্য প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো। আমরা দায়টা অধিকাংশ সময় সরকারের উপরে চাপিয়ে দিচ্ছি, যে আপনি আমাকে বন্ডের সুবিধা দেন, বাকিটা আমি ওই চিনি দিয়ে দেন, আমি সবাই হেঁটে করে ফেলবো। বিষয়টা আসলে এত সহজ না, বিষয়টাকে আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। And I am saying very categorically, and I said it many times in the past and I'm repeating it again, that I have left my business for your business. আমি আমার ব্যবসা ছেড়েছি আপনাদের ব্যবসার জন্য। So আমার মূল কাজ হচ্ছে আপনাদেরকে একত্রিত করে সমস্ত রিসোর্সকে বাস্তবতার ভিত্তিতে আমার এই 30, 35, 32 বছরের ব্যবসায়িক বুদ্ধি জ্ঞানকে সমন্বিত করে রাষ্ট্রীয় সক্ষমতাকে একত্রিত করে আমরা কত দ্রুত $1 বিলিয়ন যেতে পারি। কারণ আজকে আপনারা যদি দেখেন যে আমরা যে রপ্তানি করছি এটা $100 মিলিয়ন না, $70 মিলিয়ন। এর মধ্যে যদি আপনারা সিম্পলি দেখেন, আমরা তো ভারত কেন্দ্রিক রপ্তানির উপরে খুব নির্ভরশীলতা একটা সময় পার করিয়েছি, খুব বেশি দূর আগাতে পারিনি। আমাদের যদি আজকে কার্বের কথা বলা হচ্ছে, এফএসসির কথা বলা হচ্ছে, হ্যাঁ আমি জানি বাংলাদেশে হয়তো কিছু কার্ব বা এফএসসি প্রোডাক্ট আমদানি হয়, বাট সেটা সম্ভবত স্থানীয় উৎপাদনের জন্যই হয়। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে যদি আমরা ওইটাকে রেফারেন্স আকারে নিয়ে দেখি যে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কি পরিমাণ কার্ব প্রোডাক্ট উৎপাদন হয়েছে, কি পরিমাণ এফএসসি সার্টিফাইড প্রোডাক্ট আমদানি হয়েছে, আমরা কিন্তু তেমন কিছু দেখতে পাবো না। আমরা যে কতজন বিনিয়োগকারী এখানে, মানে যে কয়টা শিল্প প্রতিষ্ঠান এই উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, এটা দিয়ে $5 বিলিয়ন যাওয়া যাবে না। আই এম সরি, ইট হ্যাজ টু গ্রো, ইট হ্যাজ টু এক্সপ্যান্ড। এটাকে আরো, এর পরিসরকে আরো বড় করতে হবে।
এখানে নিয়ামক হিসেবে উপকরণ মূল্য কমাতে হবে, বন্ড প্রয়োজনীয় বাস্তবায়ন করতে হবে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। বাট আমি যে কথাটা আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের যে পরিবর্তন মানে হচ্ছে সুযোগের সূচীকরণ, আমাদের পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি। আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, যিনি এই শ্বেতপত্র কমিটির একজন মেম্বার ছিলেন, ওনারা দেখিয়েছেন কিভাবে ওভার ক্রিমিনালাইজড হয়েছে আমাদের অর্থনীতি, কিভাবে একটা ক্রিমিনাল ব্যবসায়ী, criminal bankers, criminal every sections of our society, how they have criminalized a nexus, যারা অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করেছে, আমাদের ডিগনিটিকে নষ্ট করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের আজকে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে এবং ভবিষ্যতেও করতে হবে। সমস্ত দায় আমাদের অংশগ্রহণের মাধ্যমে একত্রিত কাজ করার মাধ্যমে, ব্রত গ্রহণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা জানি যে এই বন্ডের কারণে বা এই দেশে গার্মেন্টস শিল্পে ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু এই বন্ডের কারণেই দেশে অনেক শিল্প এখন গড়ে উঠছে না। এই বন্ডের যে অ্যাবিউজ করা, এটাকে বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে, প্রয়োজনীয় গ্যারান্টি ক্লজের মাধ্যমে বন্ড বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। বাট অনলি বন্ড উইল নট সলভ ইউর প্রবলেম। দেয়ার ইজ আ লট টু বি ডান। আপনাদের যে সহজ বাংলাটা আমি জানি না, যে খোশ নামচা পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনি $5 বিলিয়ন ট্রু এক্সপোর্টেড অ্যাসপিরেশন নিয়ে কাজ করেন। এটা $20 বিলিয়ন উঠবে, আই বিলিভ দ্যাট। বাট আপনারা যদি আপাদমস্তক পরিবর্তিত না হন, আপনাদের যে নান্দনিক বিষয়, আপনার ডিজাইন অ্যাসপেক্ট, আপনার ফার্নিচারের ইউটিলিটি, আপনার ফার্নিচারের সারফেস, আপনার ফার্নিচারের মেটেরিয়াল, এতে কঠোর বার্তা দেওয়ার পরদিন নিজের নামে ফর্ম পূরণ করে নেতাকর্মীদের সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রমের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতিতে ক্ষোভ জানিয়ে বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়। রাজনৈতিক কর্মীর মুখ থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। সেখানে কত ব্যাংকরাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। তারেক রহমান বলেন, গুম খুন নির্যাতনের পরও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে আবারও সংগঠিত করে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিতে হবে। গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। এদিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে দ্রুত ভোট দিতে হবে। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে, সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের, শহীদ জিয়ার হাতে জন্ম, বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ এবং জনাব তারেক রহমানের হাতে দৃঢ় এই দলটির নেতা কর্মী সদস্য যারা, তারা এই দীর্ঘ সময়
নানা অত্যাচার, নিপীড়ন, জুলুম, লোভ, লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে থেকেছে এবং আমাদের দলকে ক্রমান্বয়ে অধিক শক্তিশালী করেছে। এই দলের সদস্যদের মধ্যে সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। আর সে কারণেই কর্মসূচি হলো সদস্যপদ নবায়ন করা, অর্থাৎ যারা সদস্য ছিলেন, যারা আছেন, তাদের কাছে প্রথম যাওয়া, থ্যাংক ইউ সালাম দিয়ে বলা যে আপনারাই সেই মানুষ, আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে, যার জন্য আজকে আমরা নেতা, যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ, যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি, যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে খাতির করে। সেই আপনারা সেই মানুষদের কাছে প্রথম যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তার সদস্যপদ নবায়নের নামে। সেই সাথে আমি ঠিক প্রসঙ্গে থাকতে চাই, আমি এর বাইরে যাব না। যখন আমরা এই কথাটা বলতে যাব, তখন আমরা তাদেরকে বুঝে এই কথাটুকু শুধু বলবো যে দেখেন, একটা দলের সদস্য কয়জনই বা থাকে। আমরা জানি, সবাই আমরা জানি আমাদের দলের, আপনাদের এলাকার কয়জন সদস্য আছে। ওই কয়জন সদস্য দিয়ে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে না, পার্লামেন্টের মেম্বার তো দূরের কথা। কিন্তু এই কয়জন আরো বহুজনকে উদ্বুদ্ধ করে, আরো বহুজনকে সম্পৃক্ত করে বলেই আমরা এত ভোট পাই, এত সমর্থন পাই। তাদেরকে করে একটা রাজনৈতিক দলের নেতা থাকে, কর্মী থাকে, সদস্য থাকে, সমর্থক থাকে, শুভানুধ্যায়ী থাকে। আমরা যখন কোনো দাবি নিয়ে মিছিল করি, সেই মিছিলে আমাদের নেতা কর্মীর বাদেও কিছু লোক থাকে। তারা কারা? যে কারণে মিছিলটা করছি ওই কারণ যার আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। আর কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের হাত নাড়ায়, হাততালি দেয়, উৎসাহ দেয়। এরা আমার সমর্থক, শুভানুধ্যায়ী। তারা যারা হয়তো সেটাও পারে না, কিন্তু আমাদের জন্য দোয়া করে, আমাদের কল্যাণ কামনা করে, তার সন্তানকে হয়তো উদ্দীপ্ত করে যে এদের সঙ্গে কাজ করো। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটাও আপনারা করতে পারেন, তাদেরকে উদ্দীপ্ত করা। এক একজন সদস্য যদি আমরা উদ্দীপ্ত করতে পারি যে আপনারা প্রতিদিনই তো লোকজনের সঙ্গে কথা বলেন, পক্ষের লোক বিপক্ষের লোক সবার সঙ্গে কথা বলেন, প্রতি মাসে যদি একজন মানুষকে যদি আমাদের দলের প্রতি অনুরক্ত করতে পারেন, সদস্য যদি না করতে পারেন অন্তত সমর্থক বানান, সমর্থক না হলে অন্তত শুভানুধ্যায়ী বানান। 1 কোটি হলে 1 মাসে আরো 1 কোটি বাড়ে, তার মধ্যে পিছলা যাবে কিছু থাকবে। হয়তো যদি ধরেন 10 লাখও থাকে, এর পরের মাসে আরো 10 লাখ, এরকম করে আমাদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। এটাকে উল্টা পিরামিড বলি আমরা। একটা পিরামিডের যেমন মাথার দিকে চিকন থাকে, নিচের দিকে বড়, উল্টা পিরামিড। আপনি একা
আপনার আর 2 জন লোক সারা বছরে আর 5 জন লোককে আমাদের দলের প্রতি অনুরক্ত করে, ওই 5 জন আর 2-3 জনকে অনুরক্ত করে। এইভাবে যদি করা যায় তাহলে আমাদের এই দলের বিস্তৃতি হবে। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।